কোয়ালিটি যা তোমার মধ্যে নেই বলেই তোমার মনে ও তোমাকে কমপ্লিট করে? এই একই জগতে থেকে একসঙ্গে থাকার সব থেকে ভালো দিক কোন? ও আমাকে বলেছিল সেই গানটা ও আমার জন্য লিখেছে, সেই গানটা শুনেই আমি মোটামুটি ভেবেছিলাম যে ও বোধহয় আমাকে গানটা দিয়ে প্রপোজ করে ফেলেছে। পরবর্তীকালে আমি যখন রিলেশনশিপে যাই তার 6 মাস পরে আমি জানতে পারি না। ভালো মন্দ সাদা কলয় পর্দায় তার জীবন চলছে একরকম, আর অন্যদিকে যদি বাস্তবের মাটিতে আসি তাহলে তার জীবন কিন্তু বেশ রঙিন, এবং যে মানুষটা রঙিন করেছে সে আপাতত আমাদের সঙ্গে আছে। তো কুয়াশা, তুমি কি নিজেই ওকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবে? আমার বয়ফ্রেন্ড মিস্টার সৌভিক ভট্টাচার্য। থ্যাংক ইউ। পেশায় উনি একজন লেখক। তুই বলতে চাস? হ্যাঁ, তুই বলছিস যখন এটাই না, তুই যে ইন্ট্রোডাকশন দিবি সেটাই ইম্পর্টেন্ট। আমি বলছি ও যে এখন যেরকম একখানা গার্লফ্রেন্ড নিষ্ঠ ভাব করছে যে ও যেটা বলে, কুয়াশা যেটা বলে সেটাই ঠিক, আমি তোর কথার ওপর কথাই বলি না, গলায় আমার সাত চড়ে রাগ কাটে না, এই বাস্তবটা কতটা সত্যি? মানে এটাই সত্যি। এটা সত্যি সত্যি। ও এটাই সত্যি। আচ্ছা বেশ, তাহলে এই সত্যির গল্পটা শুরু হয়েছিল কিভাবে, মানে দুজনের পরিচয় হয়েছিল কিভাবে? আমি একটা অডিশনে গেছিলাম, ফেলনার অডিশন দিতে যাচ্ছি, অনিতা চরিত্রটা আমি করেছিলাম। তো আরে ও অনিতা, হ্যাঁ কি হয়েছে কি? আমার লক্ষ্মী মেয়েটাকে এভাবে ফেলে রেখেছিস? মেয়ে না চাই ও ফেলনা। আমি যখন ওখানে পৌঁছই, এবার আমার হাতে স্ক্রিপ্ট, মানে আমি একটা শাড়ি পরে প্রচণ্ড কাজের লোকের বেশি সিঁড়িতে বসে বসে একটা স্ক্রিপ্ট একজন দিয়ে গেছে আমাকে, সিঁড়িতে বসে বসে স্ক্রিপ্ট পড়ছি। আর জেনারেলি যেটা হয় অনেক সময় স্ক্রিপ্টে না আমি খুব এডিট করি আর কি, বা যেহেতু বড় বড় ডায়লগস থাকে আমাদের, সেগুলো যেটা প্রয়োজনীয় নয় সেটা একটু কেটে দিই বা একটু শর্ট করে দিই, যেটা আমার যেভাবে বলতে সুবিধা হবে। সো মানে আমি একটা লাইনও বাদ দিতে পারছি না, মানে আমি দেখছি যে একটা লাইনও যে এডিট করে আমি এটাকে ছোটো করবো বা কিছু অপ্রয়োজনীয় সেটাকে বাদ দেবো, সেটা না আমার 1.5 পাতার একটা স্ক্রিপ্ট ছিল, আমাকে বসে বসে করে 1.5 পাতাই মুখস্থ করতে হয়েছিল। তো ইনি বিশ্বকর্মাও ছিল। ইয়েস। তারপর তো সেভাবে আমি যখন বললাম যে এটা কে লিখেছে, মাঝে মাঝে যাতায়াত করছিল করিডোর দিয়ে, তো ওগুলো খুব লজ্জা পেয়ে বললো আমি। ও তাই, বাহ খুব সুন্দর হয়েছে লেখাটা। ও লজ্জা পেয়ে চলে গেল ওখান থেকে। এটা আমার ওর সাথে প্রথম দেখা। তাহলে তোমাদের দুজনের মানে শুভ দৃষ্টি এখনো না হলে লজ্জা দৃষ্টি হয়েছে। তারপরের ব্যাপারটা একটু শুনি, এটা তো গেল প্রথম। তারপরে যথারীতি শুটিং স্টার্ট হলো। এবার শুটিংয়েও আসতো, কিন্তু ফ্লোরে তো সেরকম কোনো ইন্টারাকশন হতো, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, ওর কাজ নিয়ে ব্যস্ত। তো কিন্তু সেই সময় থেকেই পরিচয় থাকা এবং আলাপ, ভালো লাগা, কথা বলা। তারপর ব্যাপারটা আরও ভালো হলো, সেটা হচ্ছে 2021-এ, তাই তো 21-এ দাঁড়িয়ে তখন ও চলে গেছিলো ঘুরতে গোয়ায় ঘুরতে গেছিলো। সেই সময় এর মাঝখানে আমাদের মধ্যে সবসময় যোগাযোগ থেকেছে, যখন সময় পেয়েছি গিয়ে দেখা করেছি, কথা বলেছি, সেটা খুব কম, কিন্তু যোগাযোগ থেকে গেছে। এরকম হয়েছে হয়তো 3 মাস 4 মাস কোনো কথা হয়নি। তারপরে যেদিনকে ফোনে কথা হয়েছে সেদিন এমন মনে হচ্ছে না যে হ্যাঁ, যে 4-5 মাসের যে গ্যাপটা ওটা কখনো ফিল হয়নি, সেরকম একটা কানেকশন ছিল সামহাউ। তারপর যখন ওই গোয়া থেকে ও আবার নিজেই ফোন করেছিল, আমিও ব্যস্ত ছিলাম, কিন্তু যে কোনো, আর এরকম যেটা সব থেকে মজার হতো যে আমি যেখানেই থাকি বা ব্যস্ত থাকি না কেন, ফোন করলে ফোনটা ধরে ফেলতো, অদ্ভুত হয়ে যেত। এটা হয়ে যেত, হ্যাঁ, এই সত্যিটা ধরা হতো না, এরকম কোনো ব্যাপার না, হয়ে যেত। একেবারে যদি হাত পা আটকা থাকে, আমি যদি কোথাও ব্যস্ত থাকি ফোন তো ধরতে পারবো না, সামহাউ আমি ফাঁকাই থাকতাম এবং ফোনটা ধরাও হতো, কথা হতো। এবং ও গোয়া থেকেও যখন ফোন করলো, আমি সেদিন মনে আছে বাড়িতেই ছিলাম, বাড়িতেও ফোন করলো, অনেক কথা হলো। তারপর সেই সময় থেকে ব্যাপারটা মানে জাস্ট বন্ধুত্ব থেকে মনে হলো যে না, আর কোনো দিকে একটা দিকে যেতে পারে। তারপর এখানে এসে তারপর আমাদের মধ্যে আরো ভালো সম্পর্ক হয়, একটা সময় গিয়ে হ্যাঁ ভালো লাগা থেকে চলো। ফাইনালি মানে প্রপোজটা কেউ কি করেছিল নাকি ইউ গাইজ হ্যাপেন টু ইচ আদার? না, হ্যাঁ অবশ্যই আমি প্রপোজ করেছিলাম, আমিই বলেছিলাম। সেটা কিভাবে করেছিল কুয়াশা, একটু শুনি, মানে এই রোমান্টিক সিনারিওটা একটু শুনি। নিজে স্ক্রিপ্ট রাইটার, বিশ্বাস করো যে নিজে স্ক্রিপ্ট রাইটার, কিন্তু হি ইজ ভেরি আনরোম্যান্টিক, মানে তুমি ওকে ধরো একটা কথা বলবে, তুমি সেটা নিয়ে কনভারসেশন করতে চাইছো, তার কোনো উত্তর নেই, ও অন্য কিছুই করছে,
এদিক ওদিক তাকাচ্ছে, এরকম কিছু করছে। হ্যাঁ, সেই সময়টার প্রেমের প্রথমের দিকে কি হয়, ছেলেরা না একটু বেশি বেশি করে যে বলো ফোনটা ধরতো। তো আমার একবার মনে আছে, তখন আমাদের আমি হ্যাঁ বলিনি বা আমরা সম্পর্কে আসিনি। তো ওর কোনো কারণে মিটিংয়েও আটকে গেছিলো। ও খুব তৎক্ষণাৎ বা যত আগে পেরেছিল আমাকে ফোন করে বলেছিল, আমি না আটকে গেছি, আমি এখন এই মুহূর্তে আসতে পারবো না, আমার আসতে দেরি হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে সেই জিনিসটাই কিন্তু এখন আর ততটা মন দিয়ে করতে বিফোর আফটার না এরকমও হয়েছে যে একবার বিকেলবেলা আমার মনে হলো যে আমার বোধহয় 5টা 5:30টার মধ্যে আজকে হয়ে যাবে। আমি বললাম যে 6টা 6:30 নাগাদ আমরা কোথাও মিট করতে পারি। বললো হ্যাঁ করতেই পারি। তো সেটা আলটিমেটলি আমি বেরোতে পারলাম না। আমি 6:30 থেকেও আমাকে কন্টিনিউয়াস ফোন করে গেলাম, আমি ফোন ধরতে পারছিলাম না, তখন ব্যস্ত ছিলাম কাজে টেক্সটে। 6:30 দেখছি 7:30 7:30 8:30 লাস্টে 9:30 গিয়ে আমি বুঝলাম যে আজকে আর হবে না। তখন অব্দি ওর ধৈর্য ছিল, ধৈর্য নিয়ে সেটাকে অন্য সময়, এখন যদি এটা হয় তাহলে ফায়ার আর কি গুলি টুলি চলবে। আগে সেই সময় সেটা ছিল না, এটা দুপক্ষের ক্ষেত্রেই সেম আর না। ওর না সেরকম আমি প্রথম থেকেই বুঝতে পারতাম যে ও আমাকে পছন্দ করে, সেটা তো একটা বোঝা যায় জিনিসটা। আর সেভাবে কোনোদিনই প্রপোজ করেনি, ট্রাস্ট মি। শুধু আমাকে একটা কফি শপের বাইরে দাঁড়িয়ে এইটুকু কথা বলেছিল, তোমাকে আর আলাদা করে কি বলবো, আমি তো কোনোদিনই মানে কি বলেছিলিস বেশ, আমি তো কোনোদিনই না বলিনি, বা আমি তো কোনোদিন, আমি প্রথম থেকে এটাই বলছি, এরকম কিছুই বলেছিল। এছাড়া কিছু বলেনি। স্ক্রিপ্ট রাইটার না রাজ চক্রবর্তীর হাউসে। হ্যাঁ হ্যাঁ, মানে তারপরে ওটা তো আলাদা একটা পার্ট। হ্যাঁ, ওটা তো একটা আলাদা। আমি বলছি আর একটা জিনিস বলছি, আমাকে একটা গান শুনিয়েছিল নিজের লেখা। ও আমাকে বলেছিল সেই গানটা ও আমার জন্য লিখেছে। সেই গানটা শুনেই আমি মোটামুটি ভেবেছিলাম যে ও বোধহয় আমাকে গানটা দিয়ে প্রপোজ করে ফেলেছে। পরবর্তীকালে আমি যখন রিলেশনশিপে যাই, তার 6 মাস পরে আমি জানতে পারি না, ওই গানটা ও আমার জন্য লেখেনি, একটা নাটক আগে লিখেছে, সেই নাটকের জন্য এই গানটা লিখেছিল, সেটা আমাকে শুনিয়ে দেয় আর কি। হ্যাঁ, সেই সময় ওখানে মুখটা ছিল না, আমি তোকে দেখে মুখটা পেয়ে বসিয়ে দিলাম তাহলে তো ওকে দেখেই গাইতে পারতে ভাই। হ্যাঁ, ওকে দেখেই তো ওকে দেখেই তো আমি গানটা তো বললাম যে তোকে দেখেই গানটা লিখেছি। আচ্ছা বেশ, এটা তো গেল সম্পর্কের শুরুটা। কিন্তু এখন মানে এরপরে দাঁড়িয়ে যেহেতু ও অভিনেত্রী, ওর ওয়ার্ক শিডিউল এক ধরনের, তোমার ওয়ার্ক শিডিউল আর এক ধরনের, তো এখন টাইম ব্যালেন্স করো কিভাবে? মানে দেখা করা, কোথাও ঘুরতে যাওয়া, প্ল্যান করা, কোনো সারপ্রাইজ, এনিথিং? হয়ে যায়, সেটা অসুবিধা হয় না। চোখে থাকি তো বলতেই যাচ্ছিলাম, হয় না তো কবে আমাদের জীবনটা, আমি বলছি শুধু আসা যাওয়ার মাঝে হয়ে থাকে, ঠিক আছে? আমার কল টাইম থাকে, ও তখন ও হয়তো ফ্রি থাকে, আমার যখন আমি ফ্রি হই ও আবার বিজি হয়ে যায়। এইরকম মানে একটা বছর হয়েছে আমাদের সম্পর্কে, আমরা কিন্তু এখনো কোথাও বেড়াতে যাইনি, একদমই যাইনি। যা হয়ে ওঠেনি, যারা হয়ে ওঠেনি ওঠেনি তো, হ্যাঁ মানে যাইনি, কি ব্যাপার। ঠিক আছে। তো সেটা একটা হয়। আর মাঝে মাঝে এই এদিক সেদিক এই জিনিসগুলোই বেশি হয়। আপনি সেভাবে কোথাও আমরা এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারি। কোনো প্ল্যান? হ্যাঁ, সামনে একটা প্ল্যান আছে। গত বছর পুজোতে অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল, কিন্তু আমার আসলে পুজোর সময়টায় কলকাতা ছেড়ে একদম যেতে ইচ্ছা করে। আর যেহেতু আমি লাস্ট 12 বছর ধরে বাড়ির বাইরেই রয়েছি, মানে আমার ক্লাস 12 শেষ হয়েছে, তারপর থেকে আমি বাড়ির বাইরে পড়াশোনা, তারপর চাকরির পর আবার এখানে সব কিছু, এখন কলকাতা, বাড়ি রয়েছে অশোকনগর। ওই পুজোর সময়টা মনে হয় যে একটু বাড়ির সাথে বাবা মা এবং বন্ধু 2-1 জন আছে আমার, তাদের সাথে সময়টা কাটাই। তো গত বছর আমাদের একটা প্ল্যান হয়েছিল, ইভেন এরকমও হয়েছে যে ও টিকিট কেটে ফেলেছিল, অলরেডি টিকিট কেটে ফেলেছে দার্জিলিংয়ের। তো কেটে ফেলার পরে আমি অফিসে, তখন ও ফ্লোরে ফোন করে বললো যে চল যাও। তো আমি ফার্স্টে বললাম আচ্ছা টিকিট যখন কাঁচা হয়ে গেছে তাহলে। তারপরে আমার ভেতরটা খচখচ করছে, আমি ভাবলাম যে না, একবার রিস্ক নিয়ে তো দেখি, বলে দেখি। আমি কিছুক্ষণ পরে ফোন করে বললাম আমি যদি একটা কথা বলি তোর কি খুব খারাপ লাগবে? বললো কি কথা? আমি না যেতে চাই। তারপরে বললো যেতে চাস না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্যান্সেল করে নিচ্ছি। এটা কিন্তু ওই যে ওই বলে দিল যে না ঠিক আছে, ওটা কিন্তু ঠিক আছে নয়, ওটা রয়ে গেল। এটাই হলো পরে আফটার ম্যাথ আমি পরে টের পেয়েছি বিভিন্ন সময়, বিভিন্ন সময় বিভিন্ন আর ছোট ছোট করে বোম বাস্ট হচ্ছে, তখন পরে গিয়ে সেগুলো কিছুদিন আগে অব্দি তার আফটার এফেক্ট পেয়েছি। তাই যাই হোক, এই বছর একটা প্ল্যান হয়েছে, মোটামুটি দেখছি পুজোর সময়টায় যাবো, কারণ পুজো ছাড়া আর তো ওরকম ছুটি পাওয়া যায় না বড়। তো পুজোর সময়টাতে একটা ভাবনা চিন্তা আছে এবছর যাওয়ার। সম্পর্কের একটা জিনিস, বড় জিনিস হলো গিয়ে আমরা দুজনেই কমপ্লিট করি যে কোনো রিলেশনশিপে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজনের থেকেই জানতে চাইবো ওর এমন 3টে কোয়ালিটি যা তোমার মধ্যে নেই বললেই তোমার মনে হয় ও তোমাকে কমপ্লিট করে। সেম গোজ ফর ইউ অ্যাজ ওয়েল, যে ওর এমন 3টে কোয়ালিটি যেটা তুমি নয়, যেটা তোমার মধ্যে নেই, সেগুলো তোমাকে মনে হয় যে ইউ পিপল কমপ্লিট ইচ আদার। একটা জিনিস যেটা 3টে বলতে পারবো না, তবে যেটা খুব ইম্পর্টেন্ট, 3টে কেন বলছো? আমি এই মুহূর্তে মনে পড়ছে না, বলছি মনে পড়ে গেলে বলে দিচ্ছি।
যেটা খুব সব থেকে কাজের, যেটা আমার কাজের যা চাপ থাকে বা আমি কাজের মধ্যে যতটা ইনভলভ থাকি, ইভেন পড়াশোনার সময় তাই হয়েছে। তো আমার যেটা সব থেকে বড় প্রবলেম ছিল আমার লাইফস্টাইল। আমার মানে শরীর খারাপ হয়েছে বহুবার, খাওয়া দাওয়ার যত্ন এরকম হয়েছে, সারাদিন আমি একটা পার্লেজি বিস্কুট খেয়ে কাটিয়ে দিয়েছি। তো সেই যে বাজে একটা, আরো আছে তো, আরও অনেক কিছু আমি ছোট করে বলছি। তো সেই যে বাজে হ্যাবিটগুলো সেগুলো অনেকটাই আমার শুধরে গেছে। এখন যেমন পুরোপুরি ঘরের খাওয়া বা ভালো লাইফস্টাইল, আমার রোগভোগ অনেক কমে গেছে, শরীর ভালো, যতই কাজের প্রেশার থাকুক না কেন ওই দিকটা আমার একদম ব্যালেন্সড হয়ে গেছে। এবং সেই জিনিসগুলো ওর জন্যই ও বলে 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 করে, কারণ ও নিজেও খুব মেনটেন করে। তো আমার সেটা ভীষণভাবে মেনটেন হয়। আরও একটা জিনিস, ও প্রচণ্ড মানে খুব প্রচণ্ড এনার্জেটিকও। তো প্রচুর জিম করা, দৌড়াদৌড়ি এগুলো প্রচণ্ড পছন্দ করে। আমার যদিও এটার ব্যাপারে খুবই আমি একটুখানি ব্যাকফুটেই থাকি। তো সেটাও ওর চাপে পড়ে আমি জিমেও গেছি, করি, প্র্যাকটিস করি, হ্যান করা ত্যান করা। তো তাতে বডিটাও ঝরঝরে থাকে, শরীরটা ফুরফুরে থাকে একটা। এই জিনিসগুলো ও থাকাতেই হয়েছে। এবার ওর ব্যাপারে শুনি। হি মেক মি কাম, ওটা খুব বড় ব্যাপার। আমার মনে হয় যে ফ্লোরে আমি যাই, আই এম আ পার্সন হু গেটস অ্যাজিটেটেড ভেরি কুইকলি। ইরিটেশন বা আমার সবসময় কাউকে একটা পাশে চাই যাকে আমি আমার সবটা খুলে বলতে পারবো, মানে খুব জ্বালাতেও পারবো এরকম আর কি, মানে ছোটো ছোটো জিনিসপত্র। তো যদি আমার কোনো ফ্লোরে প্রবলেম হয় বা কাজের জায়গায় প্রবলেম হচ্ছে, তো সেই সময় আমাকে ফোন করে অ্যাটলিস্ট হোয়াট হি মেক্স মি ইজ কাম, ধীরে সুস্থে শান্ত হয়ে, সেটা একটা ব্যাপার। সেকেন্ডলি, he has many resources of films and movies and books, so I have access to all those things, especially his hard drive. And third thing is the enormous amount of love I get from him. He really loves me. আর সেটা না আজকের দিনে খুব দরকার বলে আমার মনে হয়, যে কেউ একজন ওকে ফাইন আমার চারিদিক ভেঙে চুরে গেল, আই নো যে এই মানুষটা আছে, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ফর মি। সেটা তো খুব খুব বেশি করে ইম্পর্টেন্ট, বিকজ আমরা জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে যাই, অনেক ক্ষত হয়ে থাকে, ডিপ উন্ডস হয়ে থাকে আমাদের মধ্যে, সেই জিনিসগুলোকে না হিল করার দরকার আছে। আর ভালোবাসা ছাড়া সেটাকে হিল করাটা খুবই চাপের, একমাত্র ভালোবাসাই পারে আমাদের সেই ক্ষতগুলোকে হিল করতে। তো আমার মনে হয় এই তিনটে জিনিস, যেটা আমি ওর কাছ থেকে প্রায়, মানে আমি হয়তো খুব ঝগড়া করি ওর সাথে, কিন্তু তারপরেও হি ম্যাটার্স টু মি দ্য মোস্ট। আচ্ছা বেশ, এবার একটু অন্য Then you say me, who is more romantic? You. আমি তো কিছু দাবি করছি না, তাই না? আচ্ছা হ্যাঁ, এই যে রোম্যান্টিক যারা এবার দুজনের কাছে একটা প্রশ্ন, সেটা হলো কেউ কেউ আছে যারা ভেতর থেকে খুব রোম্যান্টিক কিন্তু এক্সপ্রেস করতে পারে না, কিন্তু তারা রোম্যান্টিক জিনিসপত্র বলে নিজেদের সাথে খুব ভালো পছন্দ করে। দুজনের মধ্যে কে সেটা? আমি সেটা, হ্যাঁ হ্যাঁ। তো আমি শুনি যে কুয়াশা তোমাকে আজ অব্দি সব থেকে রোম্যান্টিকলি কি সারপ্রাইজ দিয়েছে? সারপ্রাইজও কেন, এনিথিং, এনি ট্রিটমেন্ট উইচ ইউ লাভ দ্য। ও সবসময় ভীষণ রোম্যান্টিক, ওর সব কিছুই ভীষণ রোম্যান্টিক। ওটা আলাদা করে কিছু, ওর সমস্ত স্টেপ, মানে প্রতি সকালে ঘুম থেকে ওটা থেকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া, এই পুরো জিনিসটাই ও যা কিছু করে ভীষণ রোম্যান্টিক হতে পারে। এবং প্রতিবারই আমাকে বলে তুই কিন্তু এতটা রোম্যান্টিক না, তুই কিন্তু নোস। আর আমি নই, কিন্তু ও ভীষণ রোম্যান্টিক সব ব্যাপারে। এবং আমার মোটামুটিভাবে মনে হয়েছে, মানে একটা ওই ছোটোবেলা থেকে হয়তো মনের মধ্যে একটা ইমাজিনেশন তো তৈরি হয়, ওই ইমাজিনেশনটার সাথে কোথায় যেন গিয়ে মিশে গেছে। আমি যেন ভেবেছিলাম হ্যাঁ একটা ভীষণ শি ইজ ভেরি রোম্যান্টিক। আচ্ছা বেশ, দুজনের মধ্যে কে ভালো শ্রোতা? আমি সব শুনি, হাই পিচ লো পিচ সব শুনি। আচ্ছা বেশ, এবার একটা অন্য প্রসঙ্গে আসি। বাবা অন্যদিকে চলে যাচ্ছে। সেটা হলো কি, অনেকে বলে না, মানে বহু মানে এই বিনোদন জগতে বহু এরকম এক্সাম্পল আছে যারা এই ফিল্ডেরই মানুষজনকে বিয়ে করেছেন, সুখী আছেন, শান্তিতে আছেন। আবার অনেকে বলে যেখানে চাস সেখানে বাস নয়, কথাটা অনেকেই বলে। তাতে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ দুটো আলাদা থাকে, কিন্তু তোমরা একই জগতের, কিন্তু দুটো আলাদা আলাদা পেশার। এই একই জগতে থেকে একসঙ্গে থাকার সব থেকে ভালো দিক কোনটা? খারাপ দিক আমি জানতেই চাই না। আমার তো মনে হয় খারাপ দিক একদমই নেই, আমার তো মনে হয় ভালো দিকই আছে। তুমি যে কথাটা বললে এক জায়গায় চাষ এক জায়গায় বাস, মানে
মানুষ যেখানে চাষ করবে তার কাছে পিঠেই কোথাও তো বাড়ি করবে, হ্যাঁ, অনেক না, তুমি অনেক দূর থেকে জল নিয়ে আসবে ট্রাকে করে, তারপরে তুমি সার নিয়ে আসবে, ঠিক আছে, তাতে তোমার খরচা অনেক বেড়ে যাবে চাষের। কিন্তু তুমি যদি তোমার জমি যেখানে চাষ করছো তার আশেপাশে তোমার বাড়িটা কোথাও করো, তো তোমার মেনটেনেন্সে সুবিধেই হবে, অসুবিধা কিছু আমি তো দেখতে পাচ্ছি না। তো ঠিক সেভাবেই আমার যেরকম মানসিকতা, একজন আর্টিস্টের মানসিকতা না মানে বোঝাটা খুব চাপের। আমার মনে হয় না আইটি যারা চাকরি করে বা আমাদের ফিল্ডের বাইরে যারা চাকরি করে তারা চট করে আমি কি ভাবছি বা আমার মনে কি চলছে, আমার এই সময় মাথায় কি চলছে বা আমি কি ধরনের মানুষ, সেই জিনিসটা ওরা ক্যাচ করতে পারবে বলে সিরিয়াসলি। তাদের সাথে আমাদের কাজের প্রেশার থেকে শুরু করে কাজের ধরন এবং কীভাবে, মানে আমরা তো অলওয়েজ রিস্ক না, আমাদের প্রফেশনটা ইটস এ ইনসিকিউর প্রফেশন অফকোর্স। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই মানসিকতা এবং সেই মনটাকে ট্যাকল করার, মানে সেই ট্যাকল করতে পারবে সেই সময়গুলোকে যে জানে। তো আমার কাছে একই প্রফেশনটা, হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বলেই মনে হয়। তুমি আমার ক্ষেত্রে দেখো যে কোনো প্রফেশনেরই প্রোজ অ্যান্ড কনস আছে, চাপ থাকে এবং ভালো দিকও থাকে। তো আমাদের প্রফেশনের ক্ষেত্রেও সেটা আছে। এবার ভালোবাসার সময় তো কখনো ভাবিনি যে আমি যে প্রফেশনে থাকবো সেই প্রফেশনের কাউকে ভালোবাসবো, সেটা হয়ে গেছে, সেটা কিছু করার নেই। এবার সেখানে অনেকে মনে করে যে আমাদের প্রফেশন মানে সেখানে অনেক আনসার্টেনিটি আছে, অনেক কিছু আছে। এবার যদি খারাপ দিক বলো সেটাই, এবার সেটা আমরা তো জেনেই এসেছি, তো সেটা নিয়ে আমার আলাদা করে ভাবার নেই। আমি ধরো এর আগে চাকরি করেছি, চাকরি ছেড়ে এখানে এসেছি, তো আমি জানি আমাকে সামনে এই ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হবে, তো ওটা নিয়ে ভেবে লাভ নেই। ভালো দিক যেটা সেটা হচ্ছে যে এই প্রফেশনটায় যারা থাকে বাইরের অনেক মানুষই সেটা বুঝতে পারে না, তাদের জীবন কিভাবে তারা থাকছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, তাদের কাজ কিভাবে। হয়তো এরকম দেখা যাচ্ছে বাকিরা রোজ অফিসে যাচ্ছে, সে হয়তো 5 দিন বসে আছে বাড়িতে, হঠাৎ করে রোববার দিনকে সে সকালবেলা চলে গেল, সারাদিন ফিরলোই না, সোমবার দিন ফিরলো, যেমন তোমার একটু পরে জুম কল অনেক। হ্যাঁ, তো সেই জিনিসটা, এবার সেই যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা মনে হয় আমাদের ক্ষেত্রে অনেক ওয়ার্ক করে বেশি, বুঝতে পারি যে আমার হ্যাঁ ঠিক আছে, এটা আছে, আমার এটা আছে। আচ্ছা, আরেকখানে জিনিসও হয়, সেটা বন্ধুদের ক্ষেত্রেও হয়। ধরো ধরো এমন একজনের সঙ্গে আমার একটা প্রবলেম হয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি দেখলাম ওর সাথে কথা বলতে হেসে কিরে তুই জানিস না তো ওর সাথে আমার এটা হয়েছে, হ্যাঁ ও তো খুব বন্ধু হয়েছে এখন। এটা আরও বেশি হয় কাজের ক্ষেত্রে, মানে দেখা যায় যে সেটা কলিগের ক্ষেত্রে হতে পারে যে তুই জানিস আমার সাথে এই জিনিসটা করেছে, তারপরে তোর এবং তোমরাও একই জগতের মানুষ, একই সঙ্গে তোমরা যেরকম সম্পর্কে আছো ঠিক সেরকমভাবে তোমরা কর্মক্ষেত্রেও একই জায়গায় আছো। এই জায়গাটা মানে অপরের সঙ্গে মনোমালিন্য হলেও সেটা ওর ব্যক্তিগত জীবন, সেটা আমায় হ্যাম্পার করবে না, এই জায়গাটা ব্যালেন্স করো কীভাবে? দ্যাট ইজ ভেরি ক্লিয়ার কাট, মানে ও আমাদের দুজনেরই একটা জিনিস খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিজের স্পেসটা খুব ইম্পর্টেন্ট। আমারও ভীষণভাবে স্পেস দরকার হয়, ভীষণভাবে স্পেস দরকার হয়। তো আর এই পার্সোনাল সম্পর্কগুলো ও যদি কারোর সাথে কথা বলতে চায়, বন্ধুত্ব রাখতে চায়, সেটা কোনোভাবে আমাকে এফেক্ট করে বা আমাদের সম্পর্ককে এফেক্ট করে, ঠিক সেরকমটা আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমার যদি মনে হয় আমার ভালো বন্ধু, হি ইজ নট নেভার গোয়িং টু টেল মি যে না ওর সাথে কিছু কথা বলছিস না, মানে এই জিনিসগুলো আমাদের মধ্যে আসেই না, মানে সেই মানসিকতার মিল আছে বলেই হয়তো আমরা সম্পর্কে রয়েছি। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ আমরা বলি আলাদা রাখতে হয়, কিন্তু মানে দুজনে একই জায়গায় আছো, তাহলে যখন ফাইনালি যখন রেস্ট নেওয়ার জায়গাটা আসে তখন কি পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ আলাদা করা যায় নাকি ওটা একটা আলোচনার মধ্যে চলে আসে? আসলে আমাদের যে কাজটা মানে প্রফেশনের যে কাজটা ওটা আমাদের সাথে এমনভাবে জড়িয়ে আছে, তো ওটাকে আলাদা করে আর মানে মনে হয় না যে আমি টায়ার্ড বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পর আমি আবার সিনেমা নিয়ে আলোচনা করবো না, এটা কখনো মনে হয় না। এটা জানি না অন্য প্রফেশনে থাকলে কি হতো। আমার প্রফেশনটা সত্যি কথা বলতে গেলে আমি তো ভালোবেসে চুজ করেছি, কারণ এর আগে আমি চাকরি করতাম। বড় কমন ফ্যাক্টর যে উই লাভ আওয়ার ওয়ার্ক। ওর কাজকে খুব ভালোবাসি, আমিও আমার কাজকে খুব ভালোবাসি, তো সেটার জন্য অনেকটাই বিষয়টা চিল হয়। হ্যাঁ, তো সে বাড়ি ফিরে এসে কাজ নিয়ে কথা বলবো না, এটার কোনো অসুবিধা হয় না, বরং কাজ নিয়ে কথা বলাই যায়, আমাদের মধ্যে সে সমস্ত কোনো চাপ হয় না। সেটা হয়তো অন্য কোনো প্রফেশন হলে হতে পারতো, কিন্তু একসঙ্গে সেটা হয় না। কিন্তু আমি যেটুকুনি বুঝলাম তোমরা খুব ম্যাচিওর কাপল এবং তুমি অনেকটা শাই, মানে সৌভিককে যেটুকুনি অনেকটা শাই, সেই জন্যই কি রিলেশনশিপটাকে এতদিন মানে অনেকটা প্রাইভেট রাখা, পরে মানে অনেক কষ্ট প্রাইভেট কোথায় রাখতে পারলাম তো না, যাই হোক, বাট সেটা বিষয় নয়। প্রাইভেট এই জন্য রাখতে চেয়েছিলাম বিকজ সম্পর্কের ভাঙা করা তো আমাদের এখনকার দিনে ভীষণ কমন হয়ে গেছে। আই ওয়ান্টেড ইট টু ওয়ার্ক,
আই রিয়েলি মানে আর সেই জন্য একটুখানি প্রোটেক্ট করে রাখা আমার মনে হয়, প্রাইভেট রাখা না, ইট ওয়াজ রিয়েলি প্রোটেক্টেড। এখন যেমন মনে হয় যে না, উই আর গুড এনাফ টু গো ফর ইন্টারভিউ, উই আর গুড এনাফ টু গো ফর এনিথিং, এনি কনভারসেশন, যেখানে মানুষজন জিজ্ঞেস করবে আর আমরা দুজনই একই উত্তর দিতে পারবো, মানে উত্তরগুলো তো সেমই হচ্ছে তুমি যে প্রশ্নগুলো করছো, তো সেই জায়গা দিয়ে হ্যাঁ, তো এটাই ভালো না, নিজেদেরকে নিজেদের মধ্যেটা আগে পুরোটা সলভ করে নিয়ে তারপরে এসে সবাইকে সবটা। দেন হোয়াট কিপস ইউ পিপল গোয়িং টুগেদার, দুজনের ক্ষেত্রে জিজ্ঞেস করুন। Ambition. We are very ambitious. We both are. আমাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রথমত হচ্ছে আমাদের যে বন্ডিংটা, কারণ সম্পর্ক জীবনে আগেও এসেছে বহুবার, কিন্তু ওর সাথে যে বন্ডিংটা সেটা আমি এর আগে কারোর সাথে ফিল করতে পারিনি, এবং ফিল করতে পারিনি বলে হয়তো সেগুলো ওয়ার্ক করেনি। এবং তাদের সাথেও আমি যে স্পেসটা পেয়েছি, যতটা কমফোর্টেবল ছিলাম, এখন আমি তার থেকে অনেক বেশি কমফোর্টেবল আছি। তো সেটা আমাকে ভীষণ রিলিফ দেয় প্রথমত। তার সাথে হচ্ছে যে হ্যাঁ, আমরা ভীষণভাবেই খুব নিজেদের কাজ নিয়ে প্রচণ্ডভাবে আমরা সেটার প্রতি আমাদের ওই অ্যাম্বিশনটা রয়েছে দুজনের, সেটা ভীষণভাবে, সেটা আমাদেরকে একজনকে আমরা বুস্ট আপ করি যে হ্যাঁ আমাদের আরও করতে হবে, ভালো করতে হবে, সেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সবসময়। ওই ডিসকাশনটা আমাদের মধ্যে সবসময় চলে। আচ্ছা, একটা জিনিস বলো তো, সেটা হলো গিয়ে কারোর ক্ষেত্রে সম্পর্কটা শুরুই হয় বন্ধুত্ব দিয়ে, সেটা খুব ভালো হয়। আবার কারোর ক্ষেত্রে বন্ধুত্বটা দিয়ে হয়তো শুরু হয়, কিন্তু সম্পর্কে থাকতে থাকতে তারা আরও ভালো বন্ধু হয়ে ওঠে, মানে তখন ভাই হয়ে যায়, বোধ হয় ভাই বল না, এই ফেজটা আমার মনে হয় মধ্যে আছে। হ্যাঁ দেখো, একটা জিনিস হচ্ছে, দেখো আমার মনে হয় খুব ভালো যদি কোনো ভালো প্রেমের সম্পর্ক হয়, সেটা একটা সময় পর কি যদি শুধু খুব ভালো হয় এবং ওয়ার্ক করে, সেটা ওই এক সময় ওই ভাই ওটার মধ্যে আসতেই হবে, কারণ না থাকলে ওই সম্পর্কটা এগোতে পারবে না, আমার মনে হয় না। কারণ একটা জিনিস হচ্ছে, আমি আমার দিক থেকে যতটুকু বুঝেছি যে যখন আমরা প্রথম, এবং এর জন্য সিনেমা অনেকটা দায়ী, আমরা যখন প্রথমে আমাদের সিনেমার কনসেপ্ট বেসিক মানুষের আসে সিনেমা থেকে, এবং সিনেমাতে যেভাবে হিরোইনের হাওয়ায় চুল উড়ে যায়, হিরো উঠতে উঠতে হাওয়ায় আসে, সেগুলো আমাদের মাথার মধ্যে ঢুকে যায়। ঢোকার পরে আমরা একটা ভালোবাসা, এবার আমরা ক্লাস 8-9 থেকে বা আরও কেউ হয়তো আরও কম বয়স থেকে ওগুলো করতে শুরু করে, ভালো ভিজুয়ালাইজ ভাবতে শুরু করে নিজেকে শাহরুখ খান বা আমির খান, এবার সেই জায়গা থেকে হয় আমাদের ভালোবাসা শুরু। তারপর গিয়ে আমরা কোনো না কোনোভাবে একটা, এমনিতে বাঙালি ছেলেপুলে সহজে মেয়েদের পাত্তা পায় না, তারপর কষ্টে মষ্টে পাত্তা পেলো, তারপর তাদের একটা রিলেশনশিপ হলো। এবার সেখানে গিয়ে প্রথম কী হয়, প্রথম ছেলেটাও খুব সেজে গুজে আসছে, মেয়েটাও খুব সেজে গুজে আসছে, দুদিন পর ভালোবাসা হচ্ছে, কতগুলো ব্রেকআপ হয়েছে, একটা সময়ের পর যখন একসাথে তলায় আসে, তখন প্রতিদিন সেই মানুষটাকেই দেখতে হয়। এবার সেই মানুষটা তো প্রতিদিন আর সেজে গুজে আসবে না, সে আসবে খুব নর্মাল হয়ে, ছেলেটাও সেই হয়ে যায়, তখন থেকেই শুরু হয়ে যায় প্রবলেমটা। আর তো সেই রোমাঞ্চটা পাওয়া যাচ্ছে না, সেই যে দাঁড়িয়ে রয়েছিলাম বিকেল 5টার সময়, তুই এলি উড়ে উড়ে হাতে বাদাম ভাজার প্যাকেট, আর তো হচ্ছে না। ওই সময় থেকে আসল স্ট্রাগলটা শুরু হয়। আরো একটা বড় প্রবলেম হয়, প্রেমের শুরুর দিকে সবার তার জীবনে অনেক কিছু না জানা জিনিস আমরা বলে দিই, হ্যাঁ একটা টাইমের পর আর নতুন গল্প নেই, প্রেডিক্টেবল হয়ে যায় যে এই লাইনটার পরেও কি বলবে সেটা আমরা জানি। হ্যাঁ এক্স্যাক্টলি, এবার সেই প্রেডিক্টেবিলিটিটা এখনো আমাদের মধ্যে আসেনি, এখনো ওর প্রচুর আনপ্রেডিক্টেবল জিনিসপত্র আছে, আমারও আছে, এখনো আমরা মানে লাইক উই আর ডিসকভারিং। আর তার সাথে হচ্ছে যে এই যে রোজকার যে একসাথে একটা ওই যে একঘেয়ে ব্যাপারটা হয়ে যাওয়া, সেটার মধ্যে থেকে তারপর ওই বন্ধুত্বটা যদি না থাকে, তখন কিন্তু ওই কনভারসেশনটা প্রতিদিন আমরা যদি মন খুলে গল্প না করতে পারি, আমাদের মধ্যে কিছু কমন বিষয় না থাকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো, তখন গিয়ে একটা সম্পর্ক ধাক্কা খায়। সেই সময় কথা বলা, সেই সময় রিয়েলিটি ধাক্কা মারে। হ্যাঁ রিয়েলিটি ধাক্কা মারে, তখন তুমি বুঝতে পারছো যে না, কিছুই তো কথা বলার নেই, তাহলে কি করবো সারাক্ষণ একসাথে থেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের মধ্যে কথা বলার বিষয়ের অভাব নেই, আমাদের মধ্যে শেয়ার করার বাহ্যিক অনেক বিষয়বস্তু তোমাদের সঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু, রাদার দেন থার্ড পারসন, হ্যাঁ অন্যান্য অনেক কিছু আছে। এক্স্যাক্টলি, সিনেমা কানেক্টস আস, সেটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে উই কিপ ইভলভিং অ্যাজ হিউম্যান, অ্যান্ড আমি ইভলভ করতে খুব ভালোবাসি। আমি আজকে যেটা আছে, আমি পরবর্তীকালে তার থেকে আরও 20%, 20-30% এভাবে নিজেকে ইভলভ করতে, ফর গুড অবভিয়াসলি। এবার যখনই একটা সময় যখন একঘেয়েমি চলে আসবে, তখন দুজন পার্টনারকে না সেই দায়িত্বটা নিতে হয় যে আমরা যেন নিজেরা কোথাও একটা থমকে না যাই। আমাদেরকে নিজেরা যদি ইভলভ হতে শুরু করি নিজেদের মধ্যে থেকেই, তাহলে আমি নিজের মধ্যেও চেঞ্জ দেখতে পাচ্ছি, আমি নিজের মধ্যেও রোমাঞ্চ পাচ্ছি, তুমি যদি চেঞ্জ হও আমার সামনে, আমি তোমার মধ্যে নতুন কিছু দেখতে পেলাম। তো সেখানে কোথাও জিনিসটা চেঞ্জ করার মধ্যে আরেকটা মানুষও নতুনভাবে আবিষ্কার করা যায়। এক্স্যাক্টলি। তো সেই জিনিসগুলো যখন আছে, তখন সেখানে বোরডামের কোনো জায়গা নেই। আর নিজের সাথেই মানুষের বোর হয়ে যেত, এটা কিভাবে এক্সপেক্ট করতে পারে যে একটা মানুষের থেকে বোর হব। বেশ, আচ্ছা, তাহলে একটা জিনিস তো বুঝলাম যে দুজনেই সম্পর্কটায় ভালো আছো, কিন্তু ভালোবাসায় ভালো থাকা নাকি ভালো রাখা,
কোনটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কাজ করে? দুটোই অ্যাকচুয়ালি, ভালো থাকতেও হবে এবং ভালো রাখতেও হবে। Absolutely. দুটো একসাথে যদি হয় তবেই একটা সম্পর্ক ওয়ার্ক করবে, যে কোনো একটা দিয়ে হবে না যে আমি ভালো আছি কিন্তু আমি ভালো রাখতে পারছি না, অথবা আমি ভালো রাখছি কিন্তু নিজে ভালো থাকছি না, এভাবে হবে না। দুটো একসাথে হতে হবে, তাহলে একটা সম্পর্ক করা। স্ক্রিপ্ট রাইটার তো বলে দিয়েছেন, আবার আপনি এগ্রি টু হিম আর কি, এটাতে আমার আর কিছু আলাদা করে বলার নেই। তাহলে আমরা আর বেশি কিছু করব না, সেটা করব আমরা একটা ছোট্ট একটা গেম খেলবো তোমাদের নিয়েই, এবং তোমাদেরকে নিজেদের মতন করে আনসার দিতে হবে। কুয়াশার ফেভারিট হিরো কে? শাহরুখ খান। আচ্ছা, পারফেক্ট। আচ্ছা, ওর জীবনে, ওর লাইফে ফার্স্ট প্রেম কবে এসেছিল? মানে সেটা ছোট ক্লাস 4। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ। ওর প্রথম হলে গিয়ে দেখা, কুয়াশার প্রথম হলে গিয়ে দেখা সিনেমা? এটা বলতে পারবো। রাফেল। রাবণ। মাধ্যমিকে সব থেকে কম কোন নাম্বার, কোন সাবজেক্টের নাম্বার পেয়েছিল? সেটাই। নাম্বার কম পেয়েছিল আদৌ? আবার তো সেটাতেই হ্যাঁ, হ্যাঁ, সন্দেহ পেয়েছিল। হয়। পেয়েছিলিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে নাম্বারটা ওটা হয়তো 92, অন্য না না না, তার থেকেও কম পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। সব থেকে কম বোধহয় ভূগোলে পেয়েছিলাম। ভূগোলে 68-69 মানে কিছু পেয়েছিলাম। হ্যাঁ, ভূগোল আমার দ্বারা একদম। হ্যাঁ, ট্রাভেলিস্তান এই সমস্ত ব্যবস্থাটা করে রেখেছে। হ্যাঁ, মিনওয়াইল ট্রাভেলিস্তানে এসে কেমন লাগলো? মানে এই ক্যাফেটা তোমাদের এবার Pakistan is like, আমার মনে হলো আমার ভাইবের সাথে ভীষণ জড়িয়ে, বিকজ I love traveling, I love solo traveling, I love group traveling, I love duet traveling, I love traveling. এত ট্রাভেল তো মোটামুটি আমি যদি প্রত্যেকটা মাসে 5 দিন করে বেড়াতে যেতে মানে পারি সবকিছু সামনে, তবে আমি আই উইল বি ভেরি স্যাটিসফাইড, এবং ফর দ্যাট আই এম ওয়ার্কিং, যে প্রত্যেকটা মাসে ও শুধু মাসে না, ও পারলে প্রতিদিন ট্রাভেল করলে খুব ভালো হয়। দুজনের একসঙ্গে প্রথম দেখা সিনেমা কি ছিল? আমাদের একসাথে প্রথম দেখা সিনেমা পাঠান। প্রথমবার কুয়াশার জন্য প্ল্যান করা কোনো সারপ্রাইজ তোমার এন্ড থেকে? সারপ্রাইজের ব্যাপারে আমি একটু উইক, কারণ আমি ওইভাবে সারপ্রাইজ দিতে পারি না। হ্যাঁ, তবে আগের বছর ওর বার্থডেটা সারপ্রাইজ করে খুব সুন্দর করে, যদি ওর সাইডের বন্ধু বান্ধব না, আমার সাইডের বন্ধু আমরা এসেছিল সেখানে, কিন্তু বাট আমরা সেলিব্রেট করেছিলাম সেটা। ও তো ওগুলোর সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পারে। হ্যাঁ, সেটাও ভীষণ ভালো মানিয়ে নিতে পারে। হ্যাঁ, ওর বন্ধু বান্ধবরা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা, প্রত্যেকেই। হ্যাঁ। আচ্ছা, ওর জন্য প্রথম সারপ্রাইজ প্ল্যান তোমার? এইবারেও আমার জন্মদিন ভুলে গেছে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, এটাই। কিছুদিন আগে একটা সারপ্রাইজ দিয়েছিল, গ্যাস জ্বালিয়ে চলে গেছিল। আচ্ছা, বেশ। প্রথম দুজনের মধ্যে যে আগে রান্না করেছিলে, প্রথম দুজনের মানে খাওয়ার কি খাইয়েছিল? ও খাইছিল আমাকে, সেটা অনেকদিন আগে। ও তখন ভাড়া থাকতো অন্য একটা বাড়িতে, সেখানে আমাকে ওই সকালবেলা ডালিয়া, খুব ও তো মানে খাওয়ার মানে হেলদি খাওয়ার, সকালবেলা ব্রেকফাস্টে ডালিয়া সুন্দর করে He বানানো। wanted to come for a dinner. I asked him, why don't you come for a breakfast? সেটা, এবং তার সাথে দুপুরবেলা আবার সুন্দর ভাত এবং পাতলা করে মাছের ঝোল, যেটা একদম হেলদি খাবার খাইছিল। দ্যাট ওয়াজ টেস্টি। বেশ। প্রথম বছর দুজনের দুর্গাপুজো সম্পর্কের পর ওই তো চলে গেল ট্রাভেলে, আর আমি চলে গেলাম আমার সুকো হ্যাঁ। ট্রেক করতে। ও ছিল ওর বন্ধুর বাড়িতে গোবরডাঙ্গা, আলাদা। আচ্ছা, বেশ। প্রথম 31st নাইট নাটক দেখে কাটিয়েছে। নাটক দেখে কাটিয়েছি, নাটক দেখতে গেছিলাম একাডেমিতে। আচ্ছা, দ্য ফার্স্ট ফাইট ইউ রিমেম্বার? প্রথম ফাইট হয়েছিল আমাদের অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ নিয়ে। সেটা হচ্ছে যে ওর ভীষণভাবে ও আমাকে ভীষণভাবে বলতো ওর দেখা ওয়েব সিরিজ দেখতে। এবার সেই কোনো কারণে হোক আমার ওয়েব সিরিজটা দেখা হতো না, সো ওটা ও খুব পার্সোনালি নিয়ে নিল, নিয়ে বললো যে তুই আমার বলা ওয়েব সিরিজ দেখছিস না, তুই ওটাকে, তার মানে তুই আমাকে অপমান করছিস এবং ওই ওয়েব সিরিজটাকে অপমান করছিস। তো সেটা নিয়ে একটা খুব কঠিন, হ্যাঁ খুব জটিল মনস্তত্ত্ব। আমিও বুঝতে পারিনি, আর যদি বোঝাতেও পারিনি, যে ব্যাপারটা সেরকম নয়। আচ্ছা, রাগ করে সব থেকে বেশি কে কথা না বলে থাকতে পারো? ও কিরকম সব থেকে লংগেস্ট? লংগেস্ট অ্যাকচুয়ালি খুব একটা হয়, ওই হার্ডলি এক রাত হয়েছিল, একটা রাত কথা হয়নি। আচ্ছা আবার পরের দিন সকালবেলা কথা হয়েছে। আচ্ছা, বেশ। আচ্ছা, পার্টিতে গিয়ে কে বেশি হলো গিয়ে চল হয়েই যাক, একদিনেরই তো ব্যাপার, এটা কে করে? ড্রাঙ্ক কল আর ড্রাঙ্ক টেক্সট, এই দুটোর মধ্যে নোবডি? আচ্ছা, বেশ। আমি তো অ্যালকোহল একদম ছেড়ে দিয়েছি। অ্যালকোহলটা ঠিক পোষায় না। সব থেকে বেশি বাজে জোকের কালেকশন কার কাছে আছে? মানে মানে জঘন্য জঘন্য জোকগুলো আমার কাছে আছে।
শুনি শুনি একটু। ওটা আসলে মানে সময় আসে। প্রেক্ষাপট অনুযায়ী বেরিয়ে আসে, হট করে একটা বেরিয়ে চলে এলো। আচ্ছা। যেটা আমি সেই সময় মাথায় আসে এটা ভেবেই যে এটাতেও ইরিটেট হবে, তখন বেরিয়ে আসে। হয়তো এর মধ্যে irritate করে আমাকে, ভীষণ ইরিটেট করে আমাকে, ইচ্ছে করে ইরিটেট করে। আচ্ছা বেশ। আচ্ছা সব থেকে বেশি ইনফরমেশন কার কাছে থাকে? হাসি পিএনপিসি যদি চলে তাহলে সে সব থেকে বেশি এনার্জি নিয়ে শ্রোতার ভূমিকাটা পালন করে। এইটাতে আমরা দুজনের খুব একটা কেউই, দুজনের মধ্যে? হ্যাঁ আমরা পছন্দ করি না খুব একটা। আচ্ছা, আর দুজনের মধ্যে কে সব থেকে বেশি তোমার মানে কলকাতা ঘুরতে ভালোবাসো? কলকাতার মধ্যে কলকাতা ঘুরতে আমি ভালোবাসি। আর যদি সম্পর্কের ক্ষেত্রে বলা হয়, প্রথম বাড়িতে জানানোটা কে আগে করেছিল? ও জানিয়েছিল না, কিন্তু আমরা দুজনে অ্যাকচুয়ালি না, ওই আগে জানিয়েছিল তারপরে আমি জানিয়েছি। তো এখন যখন সবাই সমস্ত কিছু জেনেই গেছে, তখন ফাইনালি এটা তোমার উপরই দায়িত্বটা দিলাম, তো একবার ফর দ্য ফার্স্ট এভার ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করি। ওকে, ক্যামেরার পেছনেই হতে পারছি না, ক্যামেরার সামনে কি করে হবে? ওটা আরো কঠিন কাজ। বলি তো গেয়েও দিতে পারিস বল আমার। হ্যাঁ হ্যাঁ, একটা গানই হোক, তো গান দিয়ে শেষ হোক। ও খুব ভালো গান করে কিন্তু। না, না, গাইতে চায় না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটা গান দিয়ে শেষ করি। তো কিরকম লাগলো এই আড্ডাটা সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর তার সঙ্গে এই যে আমাদের মিষ্টি মেয়ে, যাকে আপনার পর্দায় দুষ্টুমি করতে দেখছেন, সে কিন্তু বাস্তবে বেশ গোছানো, সেটা তো বোঝাই গেল। তাই অবশেষে আমাদের এই আড্ডাটা আজকে শেষ করতে হবে সৌভিকের গান দিয়ে, যেটা সৌভিক বহুকাল হয়তো করছে না। গান গাইতে হলে একটা, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।